মনে করেন আপনি একজন প্লেয়ার, আপনি একটা টিমের সাথে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলার জন্য কোনো একটা কান্ট্রিতে যাচ্ছেন এবং প্রতি বছরই যান। তো এবার আপনি সিদ্ধান্ত নিলেন যে কিছু ফ্যামিলি মেম্বারও নিয়ে যাব বা ফ্রেন্ডস নিয়ে যাব, খেলা হবে, সেই সাথে হচ্ছে একটু ভ্যাকেশনও কাটানো হবে। শুধু আপনি না, আপনার যে টিমমেটরা ছিল তারাও তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যাচ্ছে এবং প্রত্যেকে আসলো, ফ্লাইটে উঠলো এবং আউট অফ নোহোয়্যার যদি প্লেনটা ক্র্যাশ করে এবং সার্ভাইভারের যদি কোনো ধরনের কোনো অপশনই না থাকে, সেক্ষেত্রে কি হবে, কিভাবে কি করবেন বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিতু প্রেজেন্স ইকোজ অফ রিয়েলিটি। আজকে আমি আপনাদের সাথে যেই স্টোরিটা শেয়ার করব সেটা হচ্ছে অ্যান্ডিস প্লেন ক্র্যাশ সার্ভাইভাল স্টোরিটা। এটা নিয়ে নেটফ্লিক্সে সম্ভবত একটা মুভিও আছে, একটা মুভিতে ভালো মতো করে দেখানো হয়েছে। সেজন্যই আমি চাইলাম যে সত্যি ঘটনাটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। তো শুরু করি। মেনলি উরুগুয়ের একটা খুব পুরনো ক্রিশ্চিয়ান রাগবি টিম ছিল যারা খুব ভালো রাগবি খেলতো। তো এই টিমটার এত বেশি নাম ছিল, সুনাম ছিল যে তারা দুবার 1968-এ এবং 1970-তে দুবার কিন্তু চ্যাম্পিয়নশিপও পায়। তো প্রত্যেক বছর অক্টোবর মাসের দিকে ওরা এই টিমটাকে পাঠায় চিলিতে, সান ডিয়েগো শহরে যাবে এবং সেখানে যেয়ে অন্য অন্য কান্ট্রি থেকেও রাগবি প্লেয়াররা আসবে, সবাই মিলে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ খেলবে। ফ্রেন্ডশিপ ম্যাচ খেলাটা তো অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিলই, সেই সাথে অন্য সময়টাতে ভ্যাকেশন কাটাবে মনে করে অনেকেই তারা তাদের ফ্যামিলিদেরকেও নিয়ে যেত। তো ঠিক সেরকম করেই প্রতি বছরের মতো 1972-তে অক্টোবর মাসে এই রাগবি টিমটা চিলি যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে ওঠে এবং প্রস্তুত হয়ে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী উরুগুয়ের কারাস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়। তাদের জন্য মেনলি ফেয়ারচাইল্ড FH227D বিমানটা রেডি করা হয়ে থাকে, যেটা সকালবেলা 8টার সময় চিলি থেকে রওনা করবে। এই ফ্লাইটটা অ্যাকচুয়ালি কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল না, এটা ছিল উরুগুয়ের একটা আর্মি ট্রেনিং ফ্লাইট টাইপের ছিল। নর্মালি যখন কোনো ধরনের কোনো কাজে লাগানো যেত না বা কোনো ধরনের কাজে লাগছে না, তখন অনেকেই ফ্লাইটটাকে চার্টার করতো এবং ফাঁকা সময়ে তারা প্লেনটাকে ভাড়া দিত। তো ওই রাগবি টিমটা তখন এই প্লেনটাকে ভাড়া নেয়, $1,600 মতো ভাড়া নেয় এবং ভাড়া নিয়ে এই টিম ফ্লাইটে করে তারা ডিসিশন নেয় যে একটা পুরো ফ্লাইটে করে শুধু রাগবি টিমের সার্কেলরাই যাবে। তো এই ফ্লাইটটার মেনলি উরুগুয়ে থেকেই চিলিতে পৌঁছানোর কথা ছিল। আর যখন তারা উরুগুয়ে থেকে চিলিতে পৌঁছাবে তখন মেনলি যাবে আন্দেস যে হিলি এরিয়াটা আছে, হিলি ট্র্যাকের উপর দিয়েই যাবে। তো বিমানে মোট যাত্রীর সংখ্যা ছিল 45, আর 19 জন রাগবি টিমের মেম্বার ছিল আর 21 জন ছিল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আর 5 জন ক্রু ছিল। পাইলটের নাম ছিল ফেরাদাস। তিনি প্রচণ্ড পরিমাণে এক্সপিরিয়েন্স একজন পাইলট ছিল, কারণ তার 5117 ঘন্টা ফ্লাইট উড়ানোর একটা এক্সপিরিয়েন্স ছিল। সো টেনশনের কোনো কিছুই ছিল না, এবং তার থেকে বড় কথা তিনি ভীষণ পরিমাণে এক্সপিরিয়েন্স ছিলেন যে চিলিতে যাওয়ার জন্য যে প্রাঞ্চন যে পাসটা আছে, সেই পাসের উপর দিয়ে কিন্তু সে তার প্লেন চালাতে পারত। আর এই পাসটা ভয়ঙ্কর পরিমাণে একটা খুবই একটা কনফিউজিং একটা পাস ছিল, কারণ এখানকার ওয়েদারটা না সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হতো, ভীষণ আনপ্রেডিক্টেবল ওয়েদারটা ছিল। একদম মাউন্টেনগুলা ছিল অনেক উঁচু উঁচু, কিছু কিছু মাউন্টেনের তো হাইট ছিল প্রায় 22,800 ফুটেরও বেশি। তো বিমান সর্বোচ্চ এই বিমানটা, যেটা স্পেসিফিক্যালি যে বিমানটা তারা মেনলি চার্টার করে, সেটার উচ্চতা নেয়ার উচ্চতা ছিল 22,500, আর এটা চালানো বেশ ভালোই চ্যালেঞ্জিং ছিল। কিন্তু যেহেতু ফেরাদাস একজন ভীষণ পরিমাণের এক্সপেরিয়েন্সড
পাইলট ছিল এবং এই অঞ্চলটা মানে এই এলাকাটার উপরে তার হচ্ছে মানে খুব ক্যাপাবিলিটি ছিল, কারণ বলা হয়ে থাকে তখনকার সময় সে ২৯ থেকে ৩০ বার সেই এলাকাতে আসা যাওয়া করে ইউজ টু আর কি। তো সেজন্য তার উপরে ভরসা করে প্লেনটা দিয়ে দেওয়া হয়েছে। আর সে তার কো পাইলট হিসেবে নিয়েছিল লাগুরারা বলে একজনকে, যিনি একজন ট্রেনি ছিলেন বাট ভীষণ ডেডিকেটেড ট্রেনি ছিল। তো ফেরাদাসের মেইন পারপাসটা ছিল যে যেহেতু আমি ওকে ট্রেনিংই দিব, তাহলে আমার সাথে সাথে সেও হচ্ছে এলাকাটা চিনুক, তাহলে আমি ভবিষ্যতে যদি কখনো প্লেন চালাতে হয় তাহলে ও চালাতে পারবে। ফেরাদাস কোনো কিছু চিন্তাভাবনা না করেই পুরো প্লেনের মেইন যে ককপিটে যে মেইন পাইলট হিসেবে বসে সেই পুরো রেসপন্সিবিলিটিটা লাগুরারাকে দিয়ে সে পাশে কো পাইলটের সিটে গিয়ে বসে গেল। তো কিছু দূর যাবার পরে ওয়েদার ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় এবং তারা তখন সিদ্ধান্ত নেয় যে আর্জেন্টিনার মেনজুয়ায় বলে একটা বিমানবন্দর আছে, সেখানে তারা ল্যান্ড করবে। তারা সেখানে ল্যান্ড করে, রাত কাটায় এবং জার্নি করার জন্য ওয়াইন কিনে নেয়। তো পরের দিন ১৩ অক্টোবর ১৯৭২ সাল, আবহাওয়া একটু ভালো হয়, ভীষণ ভালো হয়। বিকেলবেলা ২:১৮ পাইলটরা ডিসিশন নেয় তারা এখন প্লেনটাকে আবার আকাশে নিয়ে যাবে। আবার তারা ফ্লাইট নিয়ে স্টার্ট করবে চিলির দিকে যাওয়ার জন্য। কিছুক্ষণ যাবার পরে বিকেল ৩:২১ দিকে বিমান প্রাঞ্চন পাসে পৌঁছে যায়। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা ছিল না। এখানে পৌঁছানোর পরে যে কো পাইলট ছিল সে কী করলো, সান্টিয়াগোর এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে বলল যে আমরা তো প্রাঞ্চন পাসে পৌঁছে গেছি, তো আমাদের পৌঁছাতে কিন্তু ৩:৩২ আমরা চিলির কুরিকোতে পৌঁছায় যাব। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু ৩:২৪ দিকে হঠাৎ করে কো পাইলট আবার হচ্ছে এটিসির সাথে কন্ট্যাক্ট করে বলল আমরা কিন্তু কুরিকোতে পৌঁছে গেছি এবং আমরা কিন্তু সাউথের দিকে ঘুরতেছি। তো তিনি চিন্তা করলো যে এত তাড়াতাড়ি সান্টিয়াগোতে পৌঁছাবে, এটা তো সম্ভব না। তো কো পাইলট বলল যে আমরা ল্যান্ড করার জন্য অনুমতি চাচ্ছি। তো কোনো কিছু চিন্তাভাবনা না করেই এটিসির কন্ট্রোলাররা বললো হ্যাঁ তোমরা ল্যান্ড করতে পারো। কুরিকো মেনলি চিলির ভিতরে আর কি। তো এয়ার ট্রাফিক কন্ট্রোলার যিনি ছিলেন এনরিকো, উনি না খুব অবাক হয়ে গেল। বলল কি যে নর্মালি তো প্রাঞ্চন পাসের থেকে কুরিকোতে পৌঁছাতে ১১ মিনিটের মতো সময় লাগে, তাহলে ৩ মিনিটের মধ্যে কো পাইলট কীভাবে আসলো, কীভাবে তারা কো পাইলটটা কুরিকোতে পৌঁছায় গেল, এটা কীভাবে সম্ভব, এ তো অসম্ভব। তখন এনরিকো চিন্তা ভাবনা করছে, মাঝখান থেকে ওখান থেকে যেহেতু বারবার কো পাইলট বলছে যে তাদেরকে ল্যান্ড করার জন্য অনুমতি দিতে, তখন আর তিনি চিন্তা ভাবনা না করে অনুমতি দিল। তিনি বলল যে বিমানকে তোমরা হচ্ছে ১০,০০০ ফুট নিচে নামার তোমাদেরকে নির্দেশ দেওয়া হলো এবং তোমরা ল্যান্ড করতে পারবা। ৩:৩০ দিকে এটাই ছিল বিমানের সাথে এটিসির লাস্ট একটা ট্রানজ্যাকশন, আর কোনোটাই ছিল না। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে, কো পাইলট একটা মারাত্মক ভুল করে বসে। মারাত্মক ভুলটার কারণে বিমানে যে ৪৫ জন যাত্রী ছিল তারা প্রত্যেকেই হচ্ছে বিপদের মুখে পড়ে। কো পাইলটের সম্পূর্ণ হিসাবটা ভুল ছিল। বিমান তখন আন্দেসের উপরেই ছিল, আন্দেসের হিল এরিয়াতে ছিল এবং প্রাঞ্চন পাশেই ছিল। কো পাইলট ভুল করে ভেবেছে যে তারা হয়তো বা চিলিতে পৌঁছে গেছে, আর ও যে ভুলটা করলো সেটা কিন্তু হেড যে পাইলট তিনিও কিন্তু খেয়াল করেনি, তিনিও কিন্তু তার ভুলটা ধরতে পারে নাই। তো তারা যখন নামতে শুরু করলো, এমন একটা এলাকায় নামা শুরু করলো যেখানে পাহাড়গুলো অনেক উঁচু উঁচু এবং তাদের কোনো ধরনের কোনো ধারণা ছিল না যে তারা আন্দেস মানে কী বলে মাউন্টেনের উপরে আছে। তারা তো মনে করলো যে তারা আস্তে আস্তে করে নামছে। তো কো পাইলট আস্তে আস্তে বিমানের হচ্ছে ফোর্স কমাতে থাকলো, ফোর্স কমাতে একসময় এই ফ্লাইটটা প্রথমে একটা এয়ার পকেটে পড়ে। হ্যাঁ, এয়ার পকেটটা মেনলি হচ্ছে নিম্নচাপ যে এলাকাটা হয় সেই এলাকাটার নিম্নচাপের এলাকাকে বলা হয় মেনলি এয়ার পকেট। তো সেই এলাকাতে যখন পড়ে তখন বিমানে একটা ভীষণ বড় ধরনের ঝাঁকুনি হয়, আর এই ঝাঁকুনিতে
বিমানের প্রত্যেকটা যাত্রী তখন প্রথমবারের মতো রিয়েলাইজ করে যে কিছু একটা হচ্ছে। তারা তো ফার্স্টে বুঝতেই পারে না, এত ঘটনার পরে কিন্তু তারা বুঝতে পারে না। ঝাঁকুনিটার পরে তারা দ্রুত তাদের সিট বেল্টটা বেঁধে ফেলে এবং ঝাঁকুনিটার পরে কো পাইলট বিমানটাকে আবার উপরের দিকে তোলার চেষ্টা করে এবং উপরের দিকে যখন সে তুলতে শুরু করে তখন বিমানে আরেকটা ধাক্কা লাগে। এতে বিমান আরও নিচে নেমে যায়, একদম পাহাড়ের কাছাকাছি। পাহাড়ের উচ্চতা বিমানের উচ্চতা খুব কাছাকাছি ছিল, আর মানে এমন একটা ভাব যে ক্র্যাশ করবে 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 এরকম অবস্থায়। তো তখন কো পাইলট কী করলো, বিমানটাকে একদম ডান দিকে বাঁকা করে ফেললো এবং ডান দিকে যখন বাঁকা করে ফেললো তখন সে ডান দিকের পাহাড়টা আছে, পাহাড়ে গিয়ে প্লেনের ডান পাশের যে ডানাটা আছে, যে উইংসটা আছে, সেটা গিয়ে পাহাড়ের সাথে ঠাস করে একটা আঘাত করে। আঘাত করার ফলে প্লেনটে ডানাটা পুরোপুরি ভেঙে যায় এবং সেই সাথে সাথে বাম পাশেরও ডানাটা মানে ফোর্স করে লেগে বাম পাশেরও ডানাটা একদম ভেঙে যায়। একদম বিমানের অর্ধেক অংশ ভেঙে খুব ফোর্সফুলি 350 কিলোমিটারের ঘন্টা গতিতে একদম ধুম 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 করে করে মাটিতে আছড়ে পড়ে যায়। প্লেনটা ক্র্যাশ করে। এই দুর্ঘটনাটা ঘটার ঠিক সাথে সাথেই 5 জন যাত্রী মারা যায় আর 7 জন যাত্রী খুব ইনজুর্ড হয়। 45 জনের মধ্যে মাত্র 33 জন বেঁচে থাকে। যে কয়জন বেঁচে থাকে তাদের মধ্যে ম্যাক্সিমামই খুব আহত হয়, কেউ কেউ অজ্ঞানও হয়ে যায়, আর কারো কারো পেটের ভিতরে সিট বেল্টের যে ইয়াটা থাকে, বাকলটা থাকে, সেটাও ঢুকে যায়। একজনের পা ভেঙে যায়। মানুষজন যারা ছিল তারা চিৎকার করতে থাকে আতঙ্কে, ভয়ে, আর বিমানের ভিতরে তীব্র পেট্রোলের গন্ধ। তো যারা তুলনামূলক একটু ভালো অবস্থায় ছিল, তারা যারা ইনজুর্ড ছিল তাদেরকে সাহায্য করতে শুরু করে। তারা ভয় পাচ্ছিল যে কোনো ধরনের কোনো বাস্ট টাস্ট না হয়ে পড়ে। তো যখন তারা মোটামুটি একটু সেটেল ডাউন করে তারা বাইরে বের হয়ে দেখে যে তারা একদম মানে ভয়াবহ বরফ, তুষারের নিচে একদম -ডিগ্রিতে চলে আসে। চারিদিকে বরফ, মানে প্রত্যেকেরই বরফের ভিতরে পা ঢুকে যাচ্ছিল। তারা হাঁটতে পারছিল না, কিছুক্ষণ অপেক্ষা করলো। অসহায় হয়ে তারা আবার বিমানের ভিতরে ফেরত চলে গেল। এরপরে যে প্লেনের যে সিটগুলো ছিল, যেগুলো মানে থেকে সিটের জায়গা থেকে খুলে চলে আসছে, সেগুলা দিয়ে যেই সব জায়গা দিয়ে বাতাস আসছিল সেই সব খোলা খোলা জায়গাগুলো আটকানোর চেষ্টা করা শুরু করলো, যাতে ঠান্ডা বাতাস আর বরফ প্লেনের ভিতরে ঢুকতে না পারে। তো প্লেন ভেঙে পড়ার সময় প্লেনের পিছনের অংশ যেখানে সবার লাগেজ ছিল সেটা একদম আলাদা হয়ে গিয়েছিল, একদম আলাদা হয়ে হাফ হাফ হয়ে গিয়েছিল। যে কারণে মোটামুটি সব যাত্রীরা তো টি শার্ট পরা ছিল, তাদের কাছে কিন্তু কোনো শীতের কাপড় ছিল না। যা ছিল, যতটুকু ছিল, সেটা শুধুমাত্র হ্যান্ডব্যাগে যা ছিল সেটাই। তো এই 33 জন যাত্রীর মধ্যে কোনো ডাক্তার ছিল না, তবে দুজন তারা মাত্র ডক্টর হবে সেজন্য লেখাপড়া করছে, এরকম মেডিকেল স্টুডেন্ট আর কি। হ্যাঁ, তো ছিল, তারা দুজন ছিল, তাদের দুজনের নাম ছিল কেনেসা এবং জার্ভিনো। তারা যেহেতু মেডিকেল স্টুডেন্ট, তারা ফার্স্ট ইয়ারে পড়ে একজন, আরেকজন সেকেন্ড ইয়ারে পড়ে। তো তারা যতটুকু দ্রুত সম্ভব চিকিৎসা দেওয়া শুরু করলো। মানুষজন ব্যথায় চিৎকার করছিল, মশাও আমাকে কামড় দিচ্ছে, ব্যথায় চিৎকার করছিল এবং একদম রক্তে ভেসে যাচ্ছিল। তো তখন তারা যখন খেয়াল করলো, তখন তারা খেয়াল করে দেখলো যে কয়টার সময় মেনলি ক্রাশটা হলো, 3:34 তো তার ঠিক আধা ঘন্টা পরে বিকেল 4টার দিকে চারিদিকে একদম অন্ধকার নেমে আসলো এবং বরফ পড়তে শুরু করলো, সেই সাথে তীব্র বাতাস, প্রচণ্ড বেগে বাতাস। একে তো ইনজোর, তার উপরে ঠান্ডা, চারিদিকে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না। সব মিলিয়ে তাদের অবস্থা তো ভীষণ পরিমাণে খারাপ। দুর্ঘটনায় যেই সিটগুলো, বিমানের সিটগুলো একদম ভেঙে ভেঙে ছড়িয়ে পড়ছিল। মানুষজন কী করলো, সেই বিমানের ঠিক মাঝখানে জায়গায় 33 জন মানুষ ছোট্ট একটা জায়গায় একদম গাদাগাদি করে বসেছিল। একবার চিন্তা করেন, 20 ফুট জায়গায় 33 জন মানুষ, আর বাইরে ভয়ঙ্কর আবহাওয়া। তো তারা ডিসিশন নিল ভিতরে যতটুকু জায়গা আর কি স্পেস তৈরি করা যায়। কিভাবে স্পেস তৈরি করবে, তারা কী করলো, যেসব মানুষগুলো সেন্সলেস হয়েছিল তাদেরকে
ফর দ্য টাইম বিং অল্প কিছু সময়ের জন্য বিমানে বাইরে রাখলো, আর সেই সাথে যারা মারা গিয়েছিল তাদেরকে একদম বাইরে রেখে আসলো। তাহলে ভিতরের জায়গা যখন স্পেসটা ক্রিয়েট করলো একটু সুন্দর করে করে, তখন তারা হচ্ছে আবার তাদেরকে ফেরত নিয়ে আসলো। তো মোটামুটি তারা তখন নিশ্চিত ছিল যে যেহেতু একটা প্লেন ক্র্যাশ হয়েছে, তো হয়তো অলরেডি দুর্ঘটনার কথা সবখানে ছড়িয়ে যাবার কথা, তো রাতের মধ্যেই মনে হয় আমাদেরকে উদ্ধার করার জন্য কোনো না কোনো দল আসবে। কিন্তু এটাই তাদের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ তারা অপেক্ষা করছিল আর ওদিকে কোনোভাবেই উদ্ধারকর্মীরা কোথায় রওনা দিবে না দিবে সেটা কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারছিল না, বা কিছু করবে কিনা সেটা তারা বুঝতে পারছিল না। তো একসময় বিমানের ভেতর থেকে একজন প্যাসেঞ্জার বলে উঠলো, আচ্ছা ককপিটে তো একটা রেডিও থাকার কথা, তো আমরা যদি সেটা ব্যবহার করি আমরা তো তাহলে ওখানে খবর পাঠাতে পারবো যে আমরা এখনও বেঁচে আছি বা এরকম একটা জায়গা আছে, তাহলে ওদের জন্যই তো আমাদেরকে উদ্ধার করাটা অনেক বেশি ইজি হবে। কিন্তু ককপিটে যে তারা যাবে, ককপিটে তো একেবারে মানে ইয়া হয়ে, মানে তাদের যখন প্লেনটা ক্র্যাশ করে তখন ওখানে কয়েকটা সিট গিয়ে একদম ককপিট ব্লক করে ফেলে, সেজন্য ওখানে যাওয়া যাচ্ছিল না। তো ওরা করলো কি, 2-3 জন যাত্রী সে কী করলো, চিপা চাপা দিয়ে টিয়ে কোনোভাবে কোনা কানা দিয়ে টিয়ে হচ্ছে রেডিও ব্যবহার করার জন্য ককপিটে ঢুকে পড়লো। ককপিটে ঢুকে সে শুনতে পেল যে একদম ক্ষীণ কণ্ঠে কোনো একজন মানুষ চিৎকার করছে যে বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। সে যখন আরেকটু সামনে গেল, সামনে যাবার পরে সে দেখলো এটা আর কেউ না, পাইলট তো মারাই গেছে, সব যন্ত্রপাতি পাইলটের শরীরের ভিতরে ঢুকে গেছে, আর কোন কণ্ঠে যে চিৎকার করছিল সেটা হচ্ছে কো পাইলট লাগুরা। হ্যাঁ, কো পাইলট লাগুরা চিৎকার করছিল যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। তো মনকো, যে ভদ্রলোকটা হচ্ছে চিপা চাপা দিয়ে ভিতরে গেল রেডিওটা আনার জন্য, তার নাম ছিল মনকো, সে চেষ্টা করলো কো পাইলটকে কোনোভাবে বের করে নিয়ে আসার, কিন্তু কো পাইলটের চারিদিকে ইনস্ট্রুমেন্টগুলো এত বেশি মানে ভয়ঙ্করভাবে তার গায়ের সাথে লেগেছিল যে কোনোভাবেই বের করা যাচ্ছিল না তাকে। তখন কো পাইলট তাকে বলল, মানে তাকে যত বেশি বের করার চেষ্টা করছিল সে তত বেশি ব্যথা পাচ্ছিল। কো পাইলট তখন তাকে কো পাইলট তখন মনকোকে বললো, এক কাজ করো, তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করো না, সামনে হচ্ছে একটা ড্রয়ার আছে, ড্রয়ারের ভিতরে একটা পিস্তল আছে, পিস্তলটা দিয়ে তুমি আমাকে মেরে ফেলো। মনকোর কোনো কথা কান দিল না, বরং রুমালে করে বাইরে থেকে একটু একটু করে ভিজিয়ে ভিজিয়ে বরফ নিয়ে আসলো, নিয়ে এসে যাতে করে ওর ব্যথাটা চলে যায় সেটার ব্যবস্থা করতে থাকলো। তো করতে করতে এক সময় সে চিন্তা করলো যে ককপিটের যে রেডিওটা আছে সেটা কীভাবে কিছু করা যায় কি না। তো সে লাগুরাকে জিজ্ঞেস করলো যে তোমাদের যে রেডিও থাকে যেটাতে তোমরা কথা বলো সেটার কোথায়, বলে কি যে এটা তো আছে এখানে, বাট সম্ভবত ক্র্যাশ হয়েছে, আমি জানি না, এটা এই কর্নারে আছে। তখন সে বের করলো, বের করে খেয়াল করে দেখে যে রেডিওটা পুরো নষ্ট। এরপরে মনকো কী করলো, বাইরে বের হলো, বাইরে বের হয়ে সে দলকে বললো কি হ্যাঁ হ্যাঁ আমি যোগাযোগ করেছি, ওরা আমাদেরকে জানিয়েছে তারা খুব দ্রুত চলে আসবে। মেনলি সে মিথ্যা কথাটা বললো, কারণ হচ্ছে কি যদি সে সত্য বলে যে রেডিওটা কাজ করছে না, তাহলে তো সবারই যে ভিতরে একটা মনোবল আছে সেটা তো একদম ভেঙে যাবে। তো সেটা সে চায়নি যে তখনই ভেঙে দিতে, সে কারণে সে হচ্ছে মিথ্যা কথা বলল। এরপরে রাত নেমে আসে, চারদিকে বরফ পড়া শুরু করে, আর যে টেম্পারেচার ছিল সেটা একদম -ডিগ্রিতে চলে আসে, ভীষণ ঠান্ডা বাতাস আর অন্ধকার। এই ছোট্ট একটা জায়গায় কারো ভাঙা পা, কেউ অজ্ঞান অবস্থায়, কারো শরীর থেকে রক্তে ভিজে যাচ্ছে, কিছুই নাই। তাদের সাথে ছিল কিছু ওয়াইনের বোতল, আর সেই সাথে হচ্ছে কিছু ফুড, কিছু খাবার টাবার ছিল। তো তারা ডিসিশন নিল এগুলোই আমাদেরকে ভাগ করে খেতে হবে, সেই সাথে আমরা যেভাবেই হোক সারভাইভ করার চেষ্টা করব। তো নেক্সট ডে 14ই অক্টোবর 1972 সাল সকালবেলা বরফ কিছুটা কমে যায়, কিন্তু রাতের মধ্যে আরও 5 জন মারা যায়। কো পাইলটও সে রাতে প্রাণ হারায়। তো পরদিন সকালে 28 জন যাত্রী যারা বেঁচে ছিল তারা কী করে, মারা যাওয়া যাত্রীগুলোকে একে একে করে বাইরে রেখে আসে এবং অপেক্ষা করে কোনো উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করতে আসে কিনা। তো
ইন দ্য মিন টাইম তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের কাছে কী কী খাবার আছে, লেটস ফাইন্ড আউট। আমরা দেখি কী কী খাবার এখানে খুঁজে পাওয়া যায়। আমরা খাবারগুলোকে নিয়ে সামনে রাখবো, রেখে আমরা হচ্ছে সমান ভাগে ভাগ করে দেখব। তো তারা প্রথমে দেখে যে তাদের কাছে 3 থেকে 5টা ওয়াইনের বোতল আছে, কিছু হুইস্কি, কিছু ব্র্যান্ডি, আর সেই সাথে আছে কিছু চকলেট, নাগেটস, খেজুর আর ডায়েট প্লাম। খাবার খুবই অল্প ছিল 28 জনের জন্য। তো তারা কী করতো, দুপুরবেলা এক টুকরো চকলেট খেত আর একটু একটু করে ওয়াইন খেত, কারণ ওয়াইন খেলে গাটা গরম হয়ে থাকলে তাদের ঠান্ডাটা কম থাকবে। এদিকে তো পানিও ছিল না, আর চারিদিকে এত বরফ ছিল যে তারা যে বরফকে গলায় পানি বানাবে সেটাও খুব কঠিন ছিল। তারা করলো কি, মুখের মধ্যে বরফ রেখে বরফকে গলানো শুরু করলো। কিন্তু বরফের মধ্যে তীব্র পরিমাণে পেট্রোলের গন্ধ, রক্তের গন্ধ, মানে খাওয়ার অযোগ্য। তো তারা করলো কি, তারা যেটা তখন করা শুরু করলো, মেনলি পানি খাওয়ার জন্য তারা হচ্ছে কয়েকজনের কাছ থেকে জুতো নিয়ে একসাথে 2-3টা জুতো জোড়া করে তারা একটু দূরে দূরে গিয়ে বরফ তুলে তুলে নিয়ে আসা শুরু করলো। তো এদিকে চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে প্রত্যেকটা জায়গায় খবর চলে যায় যে একটা বিমান রাডারের থেকে একদম নিখোঁজ হয়ে গেছে, তারা খুঁজেই পাচ্ছে না। তো মাথার উপর দিয়ে বিমান একটা যায়, তারা চিৎকার করে, হাত নাড়ে, কিন্তু ওদেরকে কিন্তু দেখা যাচ্ছে না। তো যেহেতু বিমানটাও সাদা ছিল, চারিদিকে বরফ একদম সাদা সাদায় মিশে গিয়েছিল, তো ওখানে ছোট্ট ছোটো 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 পিপিলিকার মতো মানুষকে কিন্তু একদম দেখা যাচ্ছিল না। তো বিমানে সেই যাত্রীরা সিদ্ধান্ত নেয় SOS লিখে রাখবে। তো যেসব মহিলারা ছিল তাদেরকে বলে যে তোমরা লিপস্টিক এবং নেল পলিশ দাও। লিপস্টিক এবং নেল পলিশ দিয়ে সাদা রঙের প্লেনের উপরে SOS লেখা শুরু করে, কিন্তু অর্ধেকটা লেখার আগে যতটুকু লিপস্টিক আর নেল পলিশ ছিল শেষ হয়ে যায়। নর্মালি সেই সময় ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী টানা 10 দিন হচ্ছে সার্চ চালায় যেতে হবে। তো সার্চ তো চলতেই থাকে, বাট তাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। 21শে অক্টোবর 1972 সাল, খাবার শেষ, সবাই দুর্বল হয়ে পড়ে। একে একে যাত্রীরা মারা যাওয়া শুরু করে। একটা যাত্রীর বোন মারা যায়। আবার কেউ কেউ অতিরিক্ত ক্ষুধার যন্ত্রণায় যে সিটগুলো থাকে, সিটের থেকে চামড়া ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে করে অসুস্থ হয়ে যায়। আর অন্যদিকে তাদের একজন যাত্রী ছিল, মার্সেলো নাম, সে আবার একটু টিপিয়ারিংয়ের কাজ করতে পারে। তো সে কী করছিল, যে রেডিওটা রিপেয়ার করার চেষ্টা করছিল। রিপেয়ার করতে করতে এক সময় মার্সেলো সামহাও রেডিও ঠিক করে ফেলে, বাট সে কোনো ইনফরমেশন পাঠাতে পারছিল না, সে খালি শুনতে পারছিল। তো এরকম শুনতে 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 এক সময় সে জানতে পারে যে তাদের সার্চ অপারেশনটা একদম বন্ধ হয়ে গেছে, এখন আর তাদেরকে কেউ খুঁজে বের করবে না। তো এটা শোনার পরে তো তারা খুবই ডিসহার্টেড হয়ে যায় এবং তারা বুঝতে পারে যা করতে হবে তাদেরকে নিজেদেরকেই করতে হবে, তাদের নিজেদেরকেই এখান থেকে বের হতে হবে। যেসব মেডিকেলের স্টুডেন্টরা ছিল তারা বলল কি, যে বাঁচতে হলে কিছু তো খেতে হবে, তো আমরা এক কাজ করতে পারি, আমরা কিন্তু ডেড বডিগুলো থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে পারি, না হলে পরে কোনো ধরনের কোনো শক্তি থাকবে না। তো এটা কেউ মেনে নিতে পারে নাই, বলকি না, এটা কী করে পসিবল, এটা আমাদের ফ্রেন্ডসদের, আমাদের পরিচিত লোকদের বডি, আর মানুষ খাবো কীভাবে, আমরা কি নাকি, পশু নাকি। 9 অক্টোবর একটা বিশাল বড় তুষারঝড় হয় এবং সেই তুষারঝড়ে আরও 8 জন মারা যায়। এখন বেঁচে আছে আর মাত্র 19 জন, এবং না খেতে তাদেরও হচ্ছে শরীরের ওজন কমে একদম হাফ হয়ে যায়। তো হঠাৎ করে সবাই তাকিয়ে দেখে একজন যাত্রী বাঁচার জন্য অন্য একটা যাত্রীর শরীর থেকে কাঁচ দিয়ে ছোট ছোট করে মাংসের টুকরা বের করে শুকিয়ে শুকিয়ে খেতে শুরু করলো। ওর দেখা দেখি অন্য দুজনও একই কাজ করা শুরু করলো। এরপরে তারা বুঝলো যে এভাবে ছাড়া আসলে বেঁচে থাকার কোনো মানেই নাই, বাঁচতে হলে তো তাদেরকে কোনো না কোনোভাবে শরীরের মধ্যে খাবার দিতেই হবে। তো যখন দেখলো কোনোভাবেই কোনো কিছু করা পসিবল না, তারা কী করলো, গান গেয়ে একে অপরকে ইন্সপায়ার করার চেষ্টা করলো, সব কিছু করার চেষ্টা করলো। এর মাঝখানে
তাদের মধ্যে যে মেনকো বলে ভদ্রলোকটা ছিল, সে হচ্ছে এক খাবারের জন্য বা বাইরে বের হওয়ার জন্য কোনো একটা ইয়াতে বের হয়ে যাওয়ার কারণে তার পেটের ভিতরে একটা ধাতব অস্ত্র ঢুকে গেল, মানে একটা সিটের একটা বাকল ঢুকে গেল। ঢুকে যাওয়ার কারণে সে যখনই নড়ছিল খুব ব্যথা পাচ্ছিল, এত বেশি ব্যথা পাচ্ছিল যে সে নড়াচড়া করলেই তার মনে হচ্ছিল যে ভিতরে একটু একটু যদি 19-20 হয় তাহলে ভিতরের থেকে তার কোনো একটা বড় রক কেটে যেতে পারে। এবং এত চিৎকার করছিল, এত কষ্ট পাচ্ছিল, সে তখন ওই যে মেডিকেলের যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে বলছিল যে প্লিজ তোমরা যে দেখো না কোনোভাবে কোনো কিছু করতে পারো কি না। তখন মেডিকেল স্টুডেন্টরা বলছিল যে এটা অপারেশন করতে হবে, এই কাচের টুকরাটা বের করার জন্য তোমাকে অপারেশন করতে হবে। বলে কি যে করো, তাও এটাকে একটু বের করো। তো ওরা কি করলো, কোনো ধরনের কোনো অ্যানেস্থেশিয়া ছাড়া অনেক কষ্ট করে একটু হালকা করে কাচের টুকরো দিয়ে জায়গাটা কেটে জিনিসটা বের করে নিয়ে আসলো। এবং গায়ে যে যারা মৃত ব্যক্তি ছিল তাদের গায়ের যে কাপড় চোপড় ছিল সেগুলো খুলে রক্ত বন্ধ করার একটা ব্যবস্থা করলো। এবং আসলেই মানে মিরাকেলি সেটা কাজেও আসলো। তো এভাবেই দিন যাচ্ছিল এবং এভাবেই কিন্তু আরও 3 জন মারা গেল। 3 জন মারা যাবার পরে বেঁচে রইল 16 জন। তখন তারা বুঝতে পারলো যে বাইরে থেকে তাদের জন্য তো কোনো সাহায্য আসবে না, তাদেরকে নিজেদের সাহায্য করতে হবে। প্রথমে তাদের মধ্যে মানে দ্বিধা ছিল যে কোনোভাবেই মৃতদেহ খাবে না, তারা মরা মানুষ খাবে না, এগুলো তারা বন্ধু এবং পরিবারের পরে দিয়ে তারা নিজেদেরকে বুঝিয়ে রাজি করলো, নিজেদের রিপুর সাথে একটা নেগোসিয়েশন করলো যে না, আমাদেরকে বেঁচে থাকতে হলে খেতে হবে। বসে বসে তো আসলে মৃত্যুর জন্য অপেক্ষা করা যায় না। তো যে কোনো মানে স্টেপ নিলেই সেটা বেস্ট স্টেপ হবে, ইনস্ট্যান্ট। তো এরা কী করলো, সবাই মিলে বসে তারা এখন চিন্তা করা শুরু করলো যে এখন কী করা যায়। তো তারা দেখলো যে বিমানটা যখন ক্র্যাশ করে তখন পূর্ব পাশটা খোলা ছিল, যেখান দিয়ে শুধুমাত্র সাদা বরফ দেখা যেত। হ্যাঁ, আর পশ্চিম দিক যেটা ছিল সেখানের মধ্যেই মেনলি বিমানটা আটকে ছিল এবং দেখা যাচ্ছিল না সেখান দিয়ে কোনো কিছু। তো তারা ধারণা করে যে পাহাড়ের যেই দিকটাতে বিমানটা আটকে ছিল ওটার ওই পারে হয়তো বা গাছপালা থাকতে পারে, হয়তো বা সেখানে কোনো ফল টল খেতে পারা যেতে পারে, এরকম কোনো কিছু থাকতে পারে। তো আমরা এক কাজ করি, পাহাড়ে উঠি একটু উঁকি টুকি মেরে দেখি আশেপাশে কিছু আছে কিনা। তো তারা কী করলো, 20 নভেম্বরের দিকে তারা পশ্চিম দিকের রাস্তা দিয়ে পাহাড়ে ওঠার একটা প্ল্যান করে। এখন সবাই মিলে তো আর একটা দিকে যাবে না, তো তারা কী করলো, 3 জনকে বেছে নিল। 3 জনকে বেছে নেওয়ার মধ্যে ছিল রবার্তো কানেসো, নান্দো পারাডো এবং অ্যান্থনিও ভিজিন্তিন। তো কেন তাদেরকে বেছে নিল, কারণ হচ্ছে তারা ফিজিক্যালি অন্যদের তুলনায় একটু ভালো অবস্থায় ছিল, অন্যদের অবস্থা বেশি খারাপ ছিল। তো তাদেরকে বললো যে তোমরা আগে যাও। তো কানেসা বলে যে মেডিকেলের স্টুডেন্টটা ছিল তারা তাকেও বেছে নিল, কারণ সে যেহেতু মেডিকেল স্টুডেন্ট তাদেরকে হয়তোবা কোনো না কোনোভাবে যখন তারা রওনা দিবে তখন হয়তো রাস্তায় কোনো প্রবলেম হলে সে হয়তো কোনোভাবে ফিজিক্যাল কোনো ধরনের কোনো করতে হলে, ট্রিটমেন্ট করতে হলে সে ইনস্ট্যান্ট করে দিতে পারবে। তো তারা ঠিক করে ডিসেম্বরে ঠিক মাঝামাঝি ওয়েদারটা যখন একটু ভালো হবে তখন তারা পাহাড়ে উঠবে। ঠিক যেই কথা সেই কাজ, তারা প্রিপারেশন নেওয়া শুরু করে। ওরা হচ্ছে ব্যায়াম করা শুরু করে। মেডিকেলের স্টুডেন্টরা তাদেরকে শিখায় কীভাবে কম অক্সিজেনে এবং চরম ঠান্ডায় টিকে থাকতে হবে। তো তারা কী করে আস্তে আস্তে করে যে বিমানের যে সিটগুলো থাকে সিটগুলো থেকে তুলাগুলো বের করে, জামায় ভরে এবং টেম্পোরারি জ্যাকেট বানায়। সেই সাথে যারা মারাতে মরে যাওয়া পার্সনদের কাপড়গুলো তারা ব্যবহার করা শুরু করে। এরপরে তাদের সমস্যা হয়ে যায় জুতো, কারণ তারা তো বরফে হাঁটার জন্য জুতো নিয়ে আসে নাই। তো তারা কি করে যে মানে তাদের যে নর্মাল যে জুতাগুলো থাকে সেই জুতার মধ্যে যে সিটগুলো থাকে, সিটের যে কুশান সেই কুশানগুলো ভরে ভরে রাখে। এরপরে তারা একটা পুটলি বানায়, সেই পুটলির মধ্যে যেসব মরে যাওয়া প্যাসেঞ্জাররা ছিল তাদের একটু একটু করে মাংস কেটে রাখে, একটু কিছু চকলেট, কিছু না যেগুলোই ছিল তাদের কাছে হাতের কাছে সেগুলো নিয়ে 12 ডিসেম্বর 1972 সালে তারা জার্নি স্টার্ট করে।
3 দিন ধরে তারা হাঁটে। 3 দিন ধরে হাঁটার পরে তারা বুঝতে পারে যে খাবারটা নিয়ে তারা রওনা দিয়েছে 3 জনের জন্য সেটা যথেষ্ট না। 15 ডিসেম্বর অ্যান্টনিওকে বিমানে ফেরত পাঠায় দেয় যে তুমি বিমানে চলে যাও, তোমার আর আমাদের সাথে হাঁটতে হবে না। এবং রবার্তো আর নান্দো যাত্রা চালাতে থাকে। তো 20 ডিসেম্বরে তারা পাহাড়ের চূড়াতে পৌঁছায় যায় এবং এই 8 দিনে তারা প্রায় 60 কিলোমিটারের মতো হাঁটে। চূড়ায় পৌঁছানোর পরে তারা দেখে একদম বরফ ছাড়া একটা পাহাড় এবং তার ঠিক নিচে একটা নদী। এটা দেখে তো তারা ভীষণ খুশি হয়, খুবই স্বস্তি পায়। 70টা দিনের কষ্টের পরে তারা একটু আশার আলো দেখতে পায়। তো পরদিন তারা দেখে যে ঠিক ওই যে নদীটার ঠিক পাশে কাঠ দিয়ে মানে কেউ একজন আগুন জ্বালায়। আগুনের পাশে কিছু ম্যাগি নুডলসের প্যাকেট আর কতগুলো দূরে কতগুলো গরু হেঁটে বেড়াচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখে কি যে ওখানে একজন কাউবয়কে দেখতে পায়। কাউবয়কে দেখে তারা চিৎকার করে ডাকাডাকি শুরু করে। কাউবয় বলে কি নদীর এপারে তো আমি আসতে পারবো না, আমি কালকে আসবো, আগামীকাল। এই কথাটা যখন বলে তখন ওরা বুঝতে পারে, তখন ওরা খুব আশা নিয়ে বসে থাকে যে এখানে আমরা তাহলে আগামীকাল পর্যন্ত বসে থাকবো। তো পরদিন সেই কাউবয় ফেরত আসে কাগজ আর কলম নিয়ে, এসে জিজ্ঞেস করে যে তোমরা কি চাও। হ্যাঁ, তারা চিৎকার করে বলে দুজন যে আমরা পাহাড়ে যে বিমানটা ক্র্যাশ করেছিল না, আমরা সেই বিমানের যাত্রী। হ্যাঁ, এবং আমরা উরুগুয়ে মানে সিটিজেন, ওখানকার নাগরিক। তো এটা পড়ে তো যে কাউবয় থাকে সে তো দ্রুত অথরিটির কাছে চলে যায় এবং মানে ইনস্ট্যান্ট তাদেরকে উদ্ধার কার্যক্রম শুরু করে। তাদেরকে দুজনকে ফার্স্টে উঠায় নিয়ে তাদেরকে প্রথমে হসপিটালে নেওয়া হয়। তারা যেতে যেতে পুরো ঘটনা বর্ণনা করে এবং 22 ডিসেম্বরে খবর আসে যে উরুগুয়ে যে বিমান দুর্ঘটনা ঘটেছিল সেখান থেকে 2 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। সবাই তো খুশি, সবার চোখে পানি চলে আসে। এরপরে সেই 2 জনকে নিয়ে হেলিকপ্টার যেই জায়গায় দুর্ঘটনা ঘটেছিল কোথায় মানে সেই জায়গাটা লোকেট করে এবং বাকিদেরকে উদ্ধার করে নিয়ে আসে। 72 দিনের চরম ঠান্ডা, পেটে কোনো ধরনের কোনো খাবার না থাকার পরেও এই কাহিনীটা আমাদেরকে প্রমাণ করে যে সাহস থাকলে, ধৈর্য থাকলে যে কোনো পরিস্থিতিতে আমরা সব কিছু ওভারকাম করতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, ধৈর্য নিয়ে আমার গল্প শোনার জন্য। আমি এরকম গল্প আরও নিয়ে আসবো। প্লিজ আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম নিতু প্রেজেন্স ইকোস অফ রিয়ালিটি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।